নির্বাচনে বিজয়ী হলে মন্ত্রিসভায় রিপাবলিকানদের রাখার ঘোষণা কামালার। রানিং মেটকে সঙ্গে নিয়ে সিএনএনে বিশেষ সাক্ষাৎকার ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থীর। নিজেদের স্বার্থের বাইরে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না দাবি রাশিয়ার। কিয়েভের ব্যর্থতার জন্য পশ্চিমাদের দুষছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে রিপাবলিকান দল থেকে মন্ত্রিসভায় সদস্য করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। চূড়ান্ত মনোনয়ন পেয়ে রানিং মেট টিম ওয়ালসকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো সিএনএনের সাক্ষাৎকারে একথা বলেন কামালা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে আছেন কামালা। রয়টার্সের নতুন জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচিত হলে বিরোধী দল থেকে তার মন্ত্রিসভায় সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অর্থনীতি, দ্রব্যমূল্য, ভূ রাজনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন জ্যামাইকান ভারতীয় বংশোদ্ভূত কামালা। 53 বছর বয়সী সিএনএনের প্রধান রাজনৈতিক প্রতিবেদক ডায়ানা ব্যাশের নানা প্রশ্নের সাবলীল জবাব দেন 59 বছর বয়সী কামালা। সাক্ষাৎকারে হ্যারিসের সঙ্গে ছিলেন তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে গেল সপ্তাহে দলের সম্মেলনে হ্যারিসই পান চূড়ান্ত মনোনয়ন। এরপর পাল্টে যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার হিসেব নিকেশ। বাইডেনের চেয়ে যেখানে ট্রাম্প এগিয়েছিলেন সেসব জায়গায় ট্রাম্পকে ছাড়িয়ে যাচ্ছেন কামালা। তাকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা দেয় এক নতুন উৎসাহ, বাড়তে থাকে জনপ্রিয়তা। সাম্প্রতিক এক জরিপে আবারও এগিয়ে গেলেন কামালা হ্যারিস। এবার ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। বৃহস্পতিবার রয়টার্স পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 45% আর ট্রাম্পের 41%। নারী ও হিস্পানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে এগিয়ে তিনি। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 49% আর ট্রাম্পের জনপ্রিয়তা 36%। এর আগে গত জুলাইয়ে একই সংস্থার জরিপে কামালা 9 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত এক মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছেন। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কামালার চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 7টি দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান ও নেভাদায় ট্রাম্পের জনপ্রিয়তা 45% আর কামালার 43%। সিএনএনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, হ্যারিস একা না গিয়ে তার রানিং মেটকে সঙ্গে নিয়েছেন এবং সাংবাদিক অনেক নমনীয় প্রশ্ন করেছেন। এদিন ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না। স্বার্থ আছে বলেই ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এমনটাই বলেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পলিয়ারস্কি। এদিকে কিয়েভের ব্যর্থতার জন্য পশ্চিমাদের দুষছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। রুশ ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে কিয়েভকে সামরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ওয়াশিংটন। এ কারণেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে। পাল্টাপাল্টি হুঁশিয়ারিও দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন রুশ প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি। বৃহস্পতিবার ইউক্রেনে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, নিজেদের স্বার্থের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না। নিজেদের স্বার্থে ইউক্রেন আর ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে সমরাস্ত্র নিয়ে দ্বিমুখী প্রভাব বিস্তার করতে চায় বলেও তিনি দাবি করেন।
এর আগে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনৈতিক প্রতিনিধি রবার্ট উড বলেন, জাতিসংঘের কোনো সদস্য নিজেদের সীমান্তে সন্ত্রাসী সংগঠনের প্রতিদিন হামলা, হত্যাকাণ্ড এবং নিজেদের হাজারো বাসিন্দাকে বাস্তুচ্যুত করার বিষয়টি সহ্য করবে না। মূলত তিনি ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা নিয়ে নেতানিয়াহু বাহিনীর পক্ষ নিয়েছিলেন। এ সময় তিনি হিজবুল্লাহর হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা প্রকাশ করেন। মূলত তার কথার জেরেই রুশ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে কথা বলেন। এদিকে ইউক্রেনও ছেড়ে কথা বলছে না বাইডেন প্রশাসনকে। বৃহস্পতিবার ব্রাসেলসে আয়োজিত ইউরোপিয়ান কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভের ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রনীতি দায়ী। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনের গভীরে ওয়াশিংটনের অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা জটিলতা রয়েছে। পশ্চিমারা কিয়েভকে ক্ষেপণাস্ত্র দিলেও তা দিয়ে মস্কোর গভীরে হামলা চালানোতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই তার দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার উপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই দাবি করেছিলেন। 92 জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর মধ্যে সাংবাদিকই আছেন 23 জন। এছাড়াও আছেন আইনজীবী, ব্যবসায়ী ও সামরিক শিল্প সংস্থার প্রধান সহ বিভিন্ন পেশার মার্কিন নাগরিক। মস্কো বিরোধী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ নিষেধাজ্ঞা দিল পুতিন প্রশাসন। এবার 92 জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মস্কো বিরোধী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দিল পুতিন প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় পড়া 92 জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওয়াল স্ট্রিট জার্নালের 14 জন, নিউ ইয়র্ক টাইমসে 5 জন এবং 4 জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আছেন। এ তালিকায় সাংবাদিক ছাড়াও আছেন আইনজীবী, ব্যবসায়ী ও শিল্প সংস্থার প্রধান সহ বিভিন্ন পেশার মার্কিন নাগরিকও। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথাকথিত স্বাধীনতা ও মুক্ত বিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমান মার্কিন সরকারকে শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির প্রয়োজন রয়েছে এ সম্পর্কে মনে করিয়ে দিতেই এ পদক্ষেপ। সেটা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সহযোগীদের আগ্রাসন ও সন্ত্রাসী হামলায় সরাসরি মদদ কিংবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তাইওয়ান চীনের অংশ এবং চীন অবশ্যই ঐক্যবদ্ধ হবে, এমনটাই জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন প্রধান নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে এক আলোচনায় এ মন্তব্য করেন ওয়াং। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সম্পর্ককে নতুন মোড় দিতে প্রথমবারের মতো চীন সফরে যান সুলিভান। এ সময় চীনের সঙ্গে তাইওয়ান ও ফিলিপিন্সের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে চড়াই উতরাই লেগেই রয়েছে। হিসেবের খাতা মেলাতে গেলে দেশ দুটির মধ্যে মিত্রতার তুলনায় দ্বন্দ্বের পাল্লাই ভারী। তবে চলমান উত্তেজনার মধ্যেও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার এই শীতল সম্পর্কে উষ্ণতা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে উভয় দেশ। সম্প্রতি এই উদ্দেশ্যেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীন সফরে যান। সুলিভানের চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে তার আলোচনা হয়। এতে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা, তাইওয়ানকে চীনের দখলে আনার চেষ্টা, রাশিয়ার সামরিক ঘাঁটিতে চীনের সহায়তা প্রদান এবং গাজায় যুদ্ধবিরতির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীন জানায়, মার্কিনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চীন সবসময় রাজি থাকলেও তাইওয়ান ও ফিলিপিন্সের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকারও আহ্বান জানায় চীন। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্সকে উস্কানি না দেওয়ার তাগিদ দেওয়া হয়। এদিকে ফিলিপিন্সের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে তা শেষ পর্যন্ত বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের যে কোনো আইনি অধিকার রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেয় দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ যাত্রীরা। অনেক জায়গায় হাঁটু পর্যন্ত পানি উঠে যাওয়ায় সড়কেই বন্ধ হয়ে যায় গাড়ি। গত কয়েক মাস ধরে দিল্লিতে একের পর এক চরম আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে। এতে সম্প্রতি বিমানবন্দরের ছাদ ধসের মতো ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এমন আবহাওয়া শহরের বাসিন্দাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি পরিবর্তনে আরও লেক তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম শীর্ষ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফ্রান্সের একটি আদালত। দুরভকে 50 লাখ ইউরো জমা দেওয়ার শর্তে এ জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গত শনিবার গ্রেফতার করা হয়। রাশিয়ায় জন্ম আর ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় এই 3 দেশেই দুরভকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরতে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের একটি প্রতিনিধি দল। এ সময় অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পর্যটক নির্ভরে দেশটির রাজধানীতে হাজারো বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় দেশের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখছেন। আর ভাগ্য উন্নয়নের এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রবাসী মালিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। তবে এর প্রতিকার চেয়ে হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় দেশটির বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশ নেন। এ সময় চলমান সমস্যা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। প্রবাসী যারা এখনো আনডকুমেন্ট যে প্রবাসীগুলো আছে তাদেরকে দ্রুত বৈধ হওয়ার জন্য এবং যারা হুন্ডিতে অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের এগুলো যেন না করে সে পরামর্শ দেওয়া হয়েছে। আজকে মুসলিমেও বাংলাদেশি যারা সচেতন আছেন তাদের সাথে কথা হয়েছে, সবাই একমত হয়েছেন যে আমরা বাংলাদেশের স্বার্থে এই আজ কাজ করব এবং মালদ্বীপের স্বার্থেও কাজ করব, অবৈধদের বৈধ করানোর চেষ্টা করব। প্রবাসীদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। এই দেশের আইন পরিপন্থী যে কোনো কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং আমাদের ভাবমূর্তি, নিজেদের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কর্মকাণ্ডে যাতে নিজেরাও আমরা না জড়াই এবং অন্য কেউ যেন জড়াতে না পারে, এই জন্য সর্বাত্মক সবাই একসাথে টিম হয়ে আমরা কাজ করব। অতি দ্রুত এই সংকট নিরসন না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারে অসংখ্য বাংলাদেশি, যার প্রভাব রেমিটেন্সেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। বর্ণাঢ্য আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে জন্মাষ্টমী উদযাপন করেছে দেশটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগালের আয়োজনে লিসবন পরিণত হয় মিলন মেলায়। অনুষ্ঠান জুড়ে ছিল কৃষ্ণ অভিষেক, জন্মাষ্টমীর পূজা, ভজন ও আরতি সহ নানা আনুষ্ঠানিকতা। পর্তুগালে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর, সচিব সহ অন্য কর্মকর্তারা। প্রথমবারের মতো লিসবনে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করতে পেরে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বীরা। জাপানে ধানের সংকট কাটাতে তাপ প্রতিরোধী ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের বৈরী আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এবং দাবদাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাপ প্রতিরোধী ধানের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবিলার চেষ্টা চলছে। এর মাধ্যমে শুধু উৎপাদন বাড়ানো নয়, বরং ভবিষ্যতের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব থেকে ধান চাষকে সুরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে। সুপারমার্কেটের তাকগুলো প্রায় খালি, আর যে চালের কিছু বস্তা আছে তার দাম অনেক বেশি। জাপান তার খাদ্যের 60% বেশি আমদানি করে, তবে চাল এ তালিকার বাইরে। ধান জাপানের এমন একটি প্রধান খাদ্যশস্য যা উৎপাদনে সবসময় স্বয়ংসম্পূর্ণ ছিল দেশটি। তবে দাবদাহের কারণে ধানের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জাপানে চালের সংকট কাটাতে তাপসহনীয় নতুন জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের চরম দাবদাহ এবং খরার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ধানের উৎপাদন কমে গিয়ে মজুদ 25 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। তাই তাপমাত্রা সহনশীল ধানের জাত উদ্ভাবনে এগিয়ে আসছে দেশটির সাইতামা প্রদেশ, যা জাপানের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোর একটি।
এবছর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে এমি হোকোরো নামের একটি নতুন ধানের জাত, যা উচ্চ তাপমাত্রার মধ্যেও ভালো ফলনের ক্ষমতা রাখে। গবেষকদের দাবি, এই জাত আগের তুলনায় কঠিন পরিস্থিতিতেও ভালো মানের ফসল দিতে সক্ষম। তারা আশা করছেন এই জাতের ধান শুধু উৎপাদন বাড়াতেই নয়, বরং ধানের গুণগত মানও বজায় রাখতে পারবে। দিন দিন গরম বাড়ছে, যা দেখে মনে হচ্ছে তাপমাত্রা সহনশীল ধানের জাত ছাড়া ধান চাষ করা খুবই কঠিন হয়ে পড়বে। তাপসহনীয় ধানের এই নতুন উদ্যোগ হয়তো জাপানকে ভবিষ্যতের সংকট থেকে রক্ষা করতে পারে। তবে এ উদ্যোগ কতটা সফল হয় তা দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। দুর্ঘটনাবশত ইসরায়েলের হেটস জাদুঘরের ৩৫০০ বছরের পুরানো ব্রোঞ্জ যুগের একটি জার ভেঙে ফেলেছে এক শিশু, যে কারণে ঘুরতে যাওয়ার আনন্দই মাটি হয়ে যায় তার। অস্বস্তিকর পরিস্থিতি সহজ করতে কর্তৃপক্ষ নেয় চমৎকার উদ্যোগ। বিশেষ আমন্ত্রণে শিশুটি সুযোগ পায় বাবা মাকে নিয়ে আবারও জাদুঘরটি ঘুরে দেখার। হাজার বছরের পুরানো সব নিদর্শন সযত্নে সংরক্ষণ করে দর্শনার্থীদের মাঝে তুলে ধরে জাদুঘর। পুরানো দিনের সভ্যতার সেসব নিদর্শন রাখাও হয় খুব সাবধানতার সঙ্গে। অতিথিদের ওপর নিষেধাজ্ঞা থাকে এসব জিনিসে হাত দেওয়ার ব্যাপারে। দূরত্ব মেনে দেখতে হয় পুরানো দিনের অত্যাশ্চর্য সব নিদর্শন। কিন্তু নিয়ম ও সাবধানতার বেড়াজালের মধ্যেও ৩৫০০ বছরের পুরানো ব্রোঞ্জ যুগের একটি পাত্র ভেঙে ফেলে এক শিশু। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের হেটস জাদুঘরে। শুক্রবার ৪ বছর বয়সী ওই শিশু বাবা মায়ের সাথে হেটস জাদুঘর পরিদর্শনে গিয়েছিল। ঢুকতেই প্রবেশদ্বারের কাছেই রাখা পুরনো ওই পাত্রটি কৌতূহলবশত ছুঁয়ে দেখতে যায় শিশুটি। দুর্ঘটনাবশত তখনই পাত্রটি পড়ে গিয়ে ভেঙে যায়। এ ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে চমৎকার উদ্যোগ নেয় জাদুঘর কর্তৃপক্ষ। দুর্ঘটনার ওপর কারো নিয়ন্ত্রণ নেই এমন বিষয়কে তুলে ধরতে জাদুঘর কর্তৃপক্ষ বাবা মা সহ শিশুটিকে জাদুঘর পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানায়। তারা জানায় পাত্রটি নিরাপত্তা গ্লাসের ভেতরে ছিল না, কারণ তারা চায় যতটা সম্ভব কাছ থেকে দর্শনার্থীদের প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। তারা আরও জানিয়েছে ভেঙে যাওয়া পাত্রটি মেরামত করে আবারও প্রদর্শনের জন্য রাখা হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে বিজয়ী হলে মন্ত্রিসভায় রিপাবলিকানদের রাখার ঘোষণা কামালার। রানিং মেটকে সঙ্গে নিয়ে সিএনএনে বিশেষ সাক্ষাৎকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। এবং নিজেদের স্বার্থের বাইরে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না দাবি রাশিয়ার। কিয়েভের ব্যর্থতার জন্য পশ্চিমাদের দুষছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।